শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা শুরু হয়েছে। আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন হবে কিনা সংশয় তৈরি হয়েছে। তবে আগামী 25 সেপ্টেম্বর নির্ধারিত দিনেই নির্বাচনের আশা কমিশনের। রাকসু নির্বাচনের প্রচারে কয়েকদিন ধরেই সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে রোববার কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বন্ধ থাকে ক্লাস, পরীক্ষা। এরপরও কর্মবিরতি চলতে থাকলে রাকসু নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। পোষ্য কোটা আন্দোলনটা করা হলো, কিন্তু আজকে সকাল থেকে অনেকের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে যে আসলেও নির্বাচন হবে কিনা। যে প্রচার প্রকাশনার যে বিষয়টা আমরা কিন্তু আবার নতুন করে আসলে করাটা টাফ হবে যদি নির্বাচনটা আসলে পিছায়। অনেকে বলছেন প্রার্থীরা নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়েছেন। এদিকে ক্যাম্পাসে ছাত্রছাত্রীর উপস্থিতিও কমে গেছে। আবাসিক হল ছেড়ে বাড়ি চলে গেছেন অনেকেই। রাকসু হওয়ার যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল সেটা একেবারে হারিয়ে যেতে বসেছে এবং প্রার্থী ভোটার উভয়দের মধ্যে সেটা লক্ষ্য করছি আমরা। নিজেও আমি একটু প্রচারণা কম চালাচ্ছি এবং আমি অন্যান্য প্রচারণা দেখছি, অন্যান্য প্রার্থী যারা আছে তারা খুব কম সংখ্যক প্রার্থী তারা প্রচারণা চালাচ্ছে। তবে নির্ধারিত দিনেই নির্বাচনের বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। আমরা এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী প্রস্তুতি কার্যক্রমে আছি এবং এটি চলমান আছে। 25 তারিখে যে আমাদের নির্ধারিত ডেট রাকসু নির্বাচন হওয়ার, সেই সিদ্ধান্তেই আমরা আছি। এখনো পর্যন্ত এই ডেট পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। 25 সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের 9টি ভবনে স্থাপন করা হয়েছে 17টি কেন্দ্র। চলছে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পোষ্য কোটা ইস্যুতে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা হয়। এতে উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে কমিটি হয়েছে। এছাড়াও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়। হেনস্থার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষকরা। শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা পোষ্য কোটা ইস্যুতে শনিবার বিকেল থেকে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ও উপাচার্য লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে। কাজে যোগ দেননি কর্মকর্তা কর্মচারীরা। যে কোনো দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি তারা করতে পারেন, এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু তার অর্থ এই নয় কাউকে জোর জবরদস্তি করে তাকে চেপে ধরে ঠেসে ফেলে দিয়ে দাবি আদায় করতে হবে বা তাকে মুখ দিয়ে কথা বলাইতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আসলে এই শিক্ষক, কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্বে ফিরবেন না। রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন হয়। সেই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। এদিকে শিক্ষকদের হেনস্থার সাথে জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষকরা সোমবার থেকে ক্লাস, পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব এবং আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকব। বিশ্ববিদ্যালয়ে এমন অচলাবস্থার কারণে হল ছেড়ে গেছেন অনেক শিক্ষার্থী। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সরকারি মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে তো কমপ্লিট শাটডাউন চলছে, গতকালও শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ছিল, তো আসলে পড়ালেখার প্রভাবের পাশাপাশি রাকসু নির্বাচনেও তো এটা প্রচার প্রচারণায় প্রভাব ফেলছে। তো শিক্ষকরা এই কর্মবিরতি আসলে কতদিন চালিয়ে যাবেন, কি পরিস্থিতি ক্যাম্পাসের? আন্দোলন ছিল সেটি পোষ্য কোটার আন্দোলন, সেটি তারা স্থগিত রেখেছিলেন এবং তাদের একটি ডেডলাইন ছিল 21 তারিখ পর্যন্ত। তো ঠিক এর আগে 18 তারিখে আমরা দেখেছিলাম প্রশাসনের পক্ষ থেকে পোষ্য
প্রাতিষ্ঠানিক যে সুবিধা সেটি পুনর্বহালের একটি সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দেখা গেছে শিক্ষার্থী তারা প্রশ্ন কোটার বিরুদ্ধে আন্দোলনে নামেন এবং আস্তে আস্তে কিন্তু দেখা গেছে ক্রমান্বয়ে আন্দোলনের গতি বেড়েছে এবং এক পর্যায়ে সেটি চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল, যেটি আমরা দেখেছিলাম যে রোববারে এখানে শিক্ষককে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেছে। সেই সাথে উপাচার্যের বাসভবনে সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং প্রধান ফটক তারা ধাক্কাধাক্কি করে ভাঙার চেষ্টা করেছেন। একইভাবে বলা যেতে পারে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন। এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন এখানে তারা কিন্তু একটি কথা বলছিলেন যে শিক্ষার্থী তাদের যে আন্দোলন সেটি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালিয়ে যেতে পারতো, অথবা তাদের যে দাবিগুলো ছিল সেগুলো অন্য উপায়ে তারা সেই দাবিগুলো উত্থাপন করতে পারতো, কিন্তু সেখানে তারা এখানে যে শিক্ষকদের লাঞ্ছিত করেছে, এখানে উপাচার্যকে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, ঠিক এইগুলোর প্রতিবাদেই এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা একত্র হয়েছেন। ঠিক একইভাবে বলা যেতে পারে যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন একটি কথা যে প্রাতিষ্ঠানিক সুবিধার যে কথাটি বলা হচ্ছে, তারা বলছিলেন যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের কোনো বাইরের শিক্ষা প্রতিষ্ঠান নয় যে তারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে। এটি কিন্তু তাদের যে গ্রাউন্ড যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই কথাটি বলছিলেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। চাকসু নির্বাচনে গতানুগতিক প্যানেলের মাঝে মনোযোগ কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের প্যানেল। সম্প্রীতির বন্ধনে ভিন্নধর্মী দুটি প্যানেল দিয়ে এরই মধ্যে ক্যাম্পাসে সাড়া ফেলেছে তারা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদে দলীয় ও স্বতন্ত্র প্যানেলের ভিড়ে নজর কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের দুটি প্যানেল। ছাত্রছাত্রীদের দুটি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে আলোচনায় এসেছে তারা। ছাত্রীদের 5টি হলের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থী সবচেয়ে বেশি নওয়াব ফয়জুন্নেসা হলে, প্রায় 60%ই 3 পার্বত্য জেলা থেকে আসা। এর প্রভাব পড়েছে হল সংসদ নির্বাচনেও। বিভিন্ন জাতি গোষ্ঠীর 14 জন ছাত্রী মিলে হৃদ্যতার বন্ধন ব্যানারে ঘোষণা করেছেন প্যানেল। কালচারাল একটা ডাইভার্সিটি আছে, আমরা অন্যান্য ভিন্ন ধর্মের পরিবেশ থেকে উঠে আসছি, আমরা একসাথে এখানে বসে যার যার সংস্কৃতিকে আমরা তুলে ধরবো এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করব। বাঙালি আমাদের বোন যারা আছে ওদের অধিকার নিয়েও কথা বলবো, তার পাশাপাশি তো আমাদের আদিবাসী জনগোষ্ঠী প্লাস বাঙালি বুদ্ধিস্ট যারা আছে ওদেরকে নিয়েও আমরা কথা বলবো। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে একই ধারার প্যানেল দিয়েছে অতীশ দীপঙ্কর হলের ছাত্ররা। এ প্যানেলে ক্ষুদ্র নিগোষ্ঠীর পাশাপাশি 14টি পদে ভোটের লড়াইয়ে আছেন অন্য ধর্মের শিক্ষার্থীরাও। সকল মতের, সকল দলের, সকল জাতির, সকল ধর্মের মানুষজন হচ্ছে সমানভাবে গুরুত্ব পাবে। আমি আশা করি ওরা সেখানে সবাই সব জাতির বর্ণে থাকে, এরা সবাইকে সমান সুখে দেখবে আর কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। কেউ এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে আই এম দি লাস্ট পারসন টু কম্প্রোমাইজ। আমার এখানে কোনো ধরনের কারো প্রতি ফেভার অথবা ডিসফেভারের জায়গা নেই। প্রায় 3.5 দশক পর আগামী 12ই অক্টোবর হবে চাকসুর নির্বাচন। নিজেদের প্রতিনিধি বাছাই করবেন 27,500-এর বেশি শিক্ষার্থী। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। নির্বাচন কমিশন তো আজকে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা, বিভিন্ন প্যানেলের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, সব মিলে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে আসলে তালিকা প্রকাশের একটি কথা রয়েছে, তবে এখন মাত্র সকাল 9টা বাজলো। সম্পূর্ণ কারণ আসলে এখনো পর্যন্ত চাকসুতে নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত তারা এবং যারা প্রার্থী তাদের কেউই আসলে এখনো পর্যন্ত এসে পৌঁছেন। আমরা দেখছি আসলে গুটি গুটি করে 1-2 করে সেখানে প্রবেশ করছেন এবং সবার সবকিছু ঠিকঠাক থাকে। আজকে যে কোনো সকালবেলা যে কোনো একটি সময় সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে আমাদেরকে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আপনি জানেন যে আসলে গত 14 সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে চাকসু নির্বাচন সেটির মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয় এবং আমরা দেখেছি যে শেষ দিন পর্যন্ত 1088 জনের মতো প্রার্থী তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন, কিন্তু আমরা দেখছি আসলে জমা দেওয়ার সর্বশেষ ডেট যেটি ছিল সেদিন আমরা দেখছি 429 জন
প্রার্থী তাদের যে মনোনয়নপত্র সেটি তারা জমা দিয়েছেন এবং এরপরে এটি আসলে যাচাই বাছাই হবে এবং সর্বশেষ সব ধরনের যাচাই বাছাই যে চূড়ান্ত তালিকা দেওয়া হবে সেটি নিয়েই আসলে পরবর্তীতে যে কার্যক্রম সেটি আগাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত নির্বাচন প্রায় 35 বছর পর যে নির্বাচনটি হওয়ার কথা সেটি হবে এবং আমরা দেখছি আসলে এই যে নির্বাচনকে এটিকে কেন্দ্র করে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস শুরু হয়েছে। আমরা দেখছি আসলে যারা দলীয় যে সমস্ত প্যানেলগুলো দেওয়া হয়েছে, স্বতন্ত্র যে সমস্ত প্যানেলগুলো দেওয়া হয়েছে এগুলোর পাশাপাশি আমরা দেখছি এখানে যারা যে সমস্ত আদিবাসী শিক্ষার্থী রয়েছেন তারাও আসলে নতুন প্যানেল ঘোষণা করেছেন। তারা বলছেন পাহাড়ি বাঙালি সবাইকে মিলিয়ে একটি সুন্দর পরিবেশ যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করে সেই লক্ষ্যে আসলে সবাই কাজ করবে এবং এই ক্ষেত্রে আসলে তারা আসলে নির্বাচন কমিশন এবং অন্যান্যদের সহায়তা চান। আমরা আসলে নির্বাচন কমিশন যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন যাতে হয় সে বিষয়ে তারা আসলে জিরো টলারেন্সে আছেন, অর্থাৎ কেউ যাতে কোনো রকমের অপ্রীতি ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে তারা এখন থেকেই সোচ্চার রয়েছেন। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চাকসু নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। বিদেশি দূতাবাসে রাজনীতিবিদদের দৌড়ঝাঁপ ভালোভাবে দেখছেন না বিশ্লেষকেরা। বলছেন নির্বাচন দেশের অভ্যন্তরীণ ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়া উচিত নির্বাচনের পরে, আগে নয়। আর সাবেক কূটনীতিকরা বলছেন জাতীয় নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতা খুবই স্বাভাবিক ঘটনা, তাদের কাজেরই অংশ এটি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এরই মধ্যে কমিশনে গেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কটি দেশের মিশন প্রধানরা। নিয়মিত বৈঠক করছেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গেও। বিশ্লেষকেরা বলছেন নির্বাচন এলে বাংলাদেশে এমন দৃশ্য পুরনো, কিন্তু গণ অভ্যুত্থানের পরও রাজনীতিতে এসব ঘটনা দুঃখজনক। এই দৌড়ঝাঁপ এখন না করে আপনারা বরং অপেক্ষা করুন, নির্বাচন যখন হবে নির্বাচিত সরকারের সাথে তখন আপনারা স্বাভাবিকভাবেই বসতে পারেন, কিন্তু ওই কাঠামো আমরা এখনো তৈরি করতে পারিনি। যে কাঠামোটা তৈরি করা উচিত ছিল, যেহেতু 50 বছরের উপরে দেশ চলছে, এটা আমাদের দুর্বলতা। সাবেক কূটনীতিকরা বলছেন নিজেদের স্বার্থ সহ বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা বিদেশিদের অন্যতম কাজ। সে কারণেই তারা রাজনীতিবিদ সহ নানা পর্যায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা তো এখানে আসেই তাদের দেশের স্বার্থ এবং তাদের দেশের স্বার্থের আলোকে দ্বিপাক্ষিকভাবে বা বহুপাক্ষিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক কীভাবে উন্নত করা যায় সেই কাজটা করার জন্য আসে। তো কাজে এটা তাদের কাজের স্বাভাবিক অংশ হিসেবে আমি মনে করি। বিশ্লেষকদের মন্তব্য, তাদের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের আগ্রহ ভালোভাবে নেয় না পশ্চিমারা, কিন্তু বাংলাদেশে তাদেরই সেই সুযোগ করে দেন রাজনীতিবিদরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে বলেও দাবি করেন শফিকুল আলম। জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপ নিয়ে এই আয়োজন করে গবেষণা সংস্থা ইনোভিশন। এতে বলা হয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রস্তাবিত পিআর পদ্ধতি নিয়ে জানেই না 56% মানুষ। যারা পিআর চায় এবং চায় না তাদের সংখ্যাও 22%-এর আশেপাশে। জরিপে অংশ নেন 10,413 জন। তাদের প্রায় 70%ই মনে করেন অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম অন্তর্বর্তী সরকার। জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকের প্রতিক্রিয়াটাও স্পষ্ট। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইংয়ের তরফ থেকেও আমরা বারবার বলছি। বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি আর চলমান আন্দোলনের সমাধান তারা নিজেরাই দেবেন বলেও মন্তব্য করেন প্রেস সচিব। খুবই স্টেবল, খুবই সিভিল ডিবেট হচ্ছে। আপনি গত 6-7 মাসে যে ডিবেটটা হয়েছে পলিটিক্যাল পার্টি কনসেনসাস, এটা বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট।
সবাই মিলে বসে থেকে আমরা দিনের পর দিন তারা এই ডিবেটগুলো করেছেন। হ্যাঁ, তো আমি মনে করি না এখন যেটা হচ্ছে সেটাও একদমই সিভিল। অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভোটাররা এখন নির্বাচনমুখী, রাজনীতির গুণগত মান শীঘ্রই পরিবর্তন হবে বলেও মনে করেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাসস জানায়, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ১টা ৪০ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। প্রধান উপদেষ্টার সাথে এই সফরে আরও গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। আগামী ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হওয়ার আলোচনা চললেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, দুই দল একীভূত হওয়া অনেকটাই নিশ্চিত, তবে দলের নাম কি হবে বা কে নেতৃত্ব দেবেন তা চূড়ান্ত হয়নি। এদিকে এনসিপির নেত্রী মনিরা শারমিন বলছেন, অন্য কোনো দল তাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আপত্তি নেই, তবে শীর্ষ নেতৃত্ব বদলের প্রশ্ন অবান্তর। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর গণঅভ্যুত্থানের নেতারা গড়ে তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে নিবন্ধনের জন্য আবেদনও করেছেন তারা। আর ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু, যার শীর্ষ নেতৃত্ব রয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। এই দল নিবন্ধন পেয়েছে ২০২১ সালে। এনসিপি আর গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার আলোচনা হয়েছে বলে জানান দল দুটির নেতারা, তবে চূড়ান্ত হয়নি কিছুই। যে এনসিপি বা গণ অধিকার পরিষদ যে কোনো একটি নামকে আমরা বেছে নিতে পারি, অথবা এই দুটি নামের সমন্বয়ে আমরা নতুন নামে আত্মপ্রকাশ আমরা ঘটাতে পারি। যেটি হোক না কেন, আগে তো আমাদের ভিতরে আসলে এক হওয়ার মানসিকতা অর্জন করতে হবে। এনসিপির নাম অবশ্যই এনসিপিই থাকবে। যদি খুব গুরুত্বপূর্ণ নেতা, অন্য কোনো দলের গুরুত্বপূর্ণ নেতা যদি আসতে চান, সেখানে হয়তো আমাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে সেখানে একটা সমাধান হতে পারে। গণ অধিকার পরিষদ বলছে, জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের দল এক হলে জনগণের আগ্রহ বাড়বে। তবে এনসিপির দাবি, একসাথে কাজ করা মানেই একটি দল হয়ে যাওয়া নয়। এই তারুণ্য বিভাজিত না থাকে, তারা এক কাতারে এসে দেশের কল্যাণে কাজ করুক, এবং এ ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আমি দৃঢ় বিশ্বাস রাখি, আমরা যদি ছাড় দিতে পারি, আমরা যদি একে অপরকে ধারণ করতে পারি, তাহলে নেতৃত্বের জায়গায় কে আসলো আর কি নামে আসলে আমরা রাজনীতি করলাম সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারের এই ভাগাভাগিটা আমরা আসলে চাই না। আমরা জানি যে তরুণরা যারা আসলে এখন এই মুহূর্তে রাজনীতি করছে, এবং এই ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা একেবারে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের না, এবং এনসিপিরও না, এবং গণ অধিকারও না। রাষ্ট্র সংস্কারে সক্রিয় ভূমিকা রাখছে এনসিপি। ভবিষ্যৎ রাজনীতিতেও পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। তারা সবাইকে পাশে চায়, কিন্তু কারো সাথে জোট গঠনের আপাতত পরিকল্পনা নেই দলটির। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় অসময়ে বৃষ্টি, রাত থেকেই থেমে থেমে চলছে ভারী বৃষ্টি সহ বজ্রপাত। নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। আবহাওয়া অফিস বলছে, 2 দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে আগামী 5 দিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। সংবাদ প্রকাশের জেরে রংপুরে দৈনিক সংবাদ ও 21 টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মারধরের অভিযোগ উঠেছে। লাইসেন্স বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ হামলা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন স্থানীয় সাংবাদিকরা। তাদের অভিযোগ, গত 17 সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স 5 কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের জেরে ওই সাংবাদিককে মারধর করেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রোববার ডেঙ্গুতে এবছরের সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 740 জন রোগী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবছর 21 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 179 জনের। এর মধ্যে গেল 24 ঘন্টায় মারা গেছে সর্বোচ্চ 12 জন। মৃতদের মধ্যে 6 জন নারী ও 6 জন পুরুষ। এদের মধ্যে বরিশাল বিভাগে 5 জন, ঢাকা দক্ষিণের 3 জন, ঢাকা উত্তরের 2 জন, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে 1 জন করে। সেপ্টেম্বরের প্রায় শেষ পর্যন্ত বৃষ্টিপাত যে হচ্ছে তাতে করে এডিস মশার প্রজনন অনেক বেড়ে গেছে। এটা হলো অন্যতম কারণ বলা যায়। 2 নম্বর হলো যেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে পরিমাণ সামর্থ্য থাকা দরকার সেইটা থাকছে না। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে 237 জন, বরিশালে 165 জন, ঢাকায় 147 জন, চট্টগ্রামে 77 জন, রাজশাহীতে 28 জন, ময়মনসিংহে 22 জন, খুলনায় 52 জন, রংপুরে 3 জন এবং সিলেটের 9 জন। রাজধানীকে কেন্দ্র করে সারা দেশের একটা মুভমেন্ট চলতেই থাকে, আসা এবং যাওয়া, এবং তার ফলে এই ভাইরাস যেটা ডেঙ্গু, সেই ভাইরাসটা গ্রামে ছড়িয়ে গেছে শুধু না, এখন প্রতিষ্ঠিত। আমরা যদি গত 26 বছরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতাম তাহলে এইভাবে ছড়াতো না। ডেঙ্গুতে 2023 সালে সর্বোচ্চ 1705 জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন 3,21,179 জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিডনি রোগ নিয়ে হাসপাতালে আসা শিশুদের বড় অংশ ভুগছে নেফ্রোটিক সিনড্রোমে। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে এ হার 40%, আর জাতীয় কিডনি হাসপাতালে প্রায় 60%। এই রোগে কিডনির ছাঁকনির কাজ ব্যাহত হওয়ায় প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হয়ে জটিলতা দেখা দেয়, এমনকি মৃত্যুও হয়। গেল বছর শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রায় 1200 রোগীর মধ্যে মারা গেছে 117 জন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন 6 বছরের মেহনুর। চিকিৎসকরা জানালেন জটিল রোগে আক্রান্ত এ শিশু। ও হচ্ছে ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম, সাথে ওর সিভিয়ার নিউমোনিয়া, এবং সেই নিউমোনিয়াতে যখন আমরা রেসপিরেটরি প্যানেলটা করি সেখানে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা পজিটিভ পাই। পাশাপাশি হচ্ছে যখন ওদের কোনো বাহির থেকে ইনফেকশন ঢুকে তখন ওরা খুব সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে। তো এই বাচ্চাটা এমনই ছিল। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শিশু হাসপাতালে ওয়ার্ড, কেবিন ও আইসিইউতে ভর্তি 1196 শিশুর মধ্যে 478 জনই ভুগছিল নেফ্রোটিক সিনড্রোমে। এছাড়া হঠাৎ কিডনি বিকল 43 জনের, জন্মগত ত্রুটি 33 আর ধীরগতিতে কিডনি বিকল হওয়া রোগীর সংখ্যা 27 জন। রক্তনালীর যে পানি ধরে রাখার ক্ষমতা সেটা এই প্রোটিনটা মেনটেইন করে। যখন এই অ্যালবুমিনটা শরীর থেকে চলে যায় তাহলে রক্তনালীতে অ্যালবুমিন শূন্যতা হয়, অ্যালবুমিন কমে আসে। একটা লেভেলের নিচে যখন কমে আসে 30-এর নিচে, তখন আস্তে আস্তে শরীরে পানিগুলো রক্তনালী থেকে বের হয়ে কি করে চামড়ার নিচে যেখানে যেখানে রক্তনালী আছে সেখানে সেখানে চোখের নিচে, বাইরে থেকে আমরা দেখি যে চোখের চারপাশে, তারপর আস্তে আস্তে মুখ ফুলতে থাকে। এদিকে গেল 6 মাসে জাতীয় কিডনি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের 60% মধ্যেই দেখা গেছে কিডনির ছাঁকনি জটিলতা। প্রথমে প্রস্রাব কমে যাবে, চোখের পাতা ফুলবে, পেট ফুলে যাবে, সম্পূর্ণ পাও ফুলে যাবে। যার অ্যালার্জি বেশি থাকে, ঠিক আছে, যার বারে বারে ইনফেকশন হয়, হ্যাঁ, তাদের, অথবা যাদের এই যে কিছু কনজেনিটাল আছে, মানে একেবারে জন্মগতভাবেও কিছু হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। কিডনি হাসপাতালের বহির্বিভাগে 6 মাসে চিকিৎসা নেয় 2747 শিশু। এর মধ্যে বেশি জটিলতা থাকায় ভর্তি করা হয় 550 জনকে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
যাত্রীর চাপ সামলাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। এখন থেকে রাত 10টার পরও চলবে মেট্রো রেল। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়বে বলে জানিয়েছে ডিএমটিসিএল। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, নতুন এই ব্যবস্থা কার্যকর হবে অক্টোবর থেকে। নতুন সূচিতে সকাল 7টার পরিবর্তে 6:30টায় দিনের প্রথম ট্রেন যাত্রা শুরু করবে। বন্ধ হবে রাত 10টার পর। এর আগে শুক্রবার থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। নতুন ব্যবস্থা কার্যকর হলে মেট্রো রেলের সক্ষমতার পূর্ণ সদ্যবহারের কাছাকাছি পৌঁছে যাবে। বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন গড়ে 4,20,000 যাত্রী যাতায়াত করে। নতুন সূচি কার্যকর হলে দৈনিক যাত্রীর সংখ্যা 5 লাখ ছাড়াবে বলে ধারণা করছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। প্রথমবারের মতো মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে 2টি জাহাজ কিনছে সরকার। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাথে চীনের শিপইয়ার্ডে তৈরি জাহাজ দুটির সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্সের চুক্তি সই হয়। জাহাজ আমদানিতে শুল্ক কমানোর কথা জানান নৌ উপদেষ্টা। বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যের বড় অংশই সমুদ্রপথে আনা নেওয়া হয়, যা প্রতি বছরই বাড়ছে। তবে পণ্যের বড় অংশই পরিবহন হচ্ছে বিদেশি পতাকাবাহী জাহাজে। কারণ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা কম, তাই এবার নিজস্ব জাহাজ কিনছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রতিযোগিতামূলক দরে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসির কাছ থেকে 936 কোটি টাকায় জাহাজ দুটি কেনা হচ্ছে। এগুলো দিয়ে বছরে 150 কোটি টাকা আয় হবে বলে আশা বিএসসির। 2 জাহাজে বছরে কর্মসংস্থান হবে 150 নাবিকের। আমরা আশা করছি প্রতি বছর 150 কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এছাড়া জাহাজ দুইটিতে প্রতি বছর আমরা 150 জন নাবিকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। নৌবাণিজ্যে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। এমন দেশের সাথে বাণিজ্য চুক্তি করে আমরা আনন্দিত। আশা করি এই সহযোগিতা অব্যাহত থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনায় বিএসসির মুনাফা বাড়ছে। নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা তারই প্রমাণ। ডিসেম্বরের মধ্যে আরও 3টি জাহাজ কিনতে চায় সরকার। চেয়ারম্যান আমাকে বললেন যে এটা আমরা 1 বছরের জন্য কমিটি এক্সাম করে দিই ফর 1 ইয়ার। তো আমি বললাম 1 ইয়ার কেন, বছর বছর এটা করা হবে, রিভিউ করা হবে। এটা একটা সুখবর আপনাদের জন্য যে 7.5% যে ব্যাগটা ছিল সেটা আর থাকছে না। আধুনিক জাহাজ কেনার সাথে বন্দরের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে সারের কৃত্রিম সংকট তৈরি, কৃষকদের কাছ থেকে বাড়তি দাম রাখার অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের কারণে বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ। এতে লোকসানের সংখ্যায় কৃষকরা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। চলতি মৌসুমে শেরপুর জেলায় 93,720 হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। এর মধ্যে 92,587 হেক্টর জমিতে আমন ধান চারা রোপণ শেষ হয়েছে। একই সাথে 5,387 হেক্টর জমিতে শাকসবজির আবাদও করেছে কৃষক। তবে সারের সংকটের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে শঙ্কা। প্রতি বস্তা সারে 250 থেকে 600 টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে অভিযোগ কৃষকদের। মূল্য বেশি চা, যে বস্তা 1400 টাকা, বস্তা 2000 টাকা। এই মার তো ঘুরে এলাম, তারপর সার দিল না। প্রয়োজন ভাবে সারটা পাইতাছি না পাওয়ার কারণে সারের দাম রইতেছে অতিরিক্ত বেশি। 1 বস্তা সার কিনবা গেলে 200-300 টাকা বেশি লাগে। ডিলারদের দাবি নিয়ম মেনেই সার বিক্রি করছেন তারা। 120 টাকায় বিক্রি করবো। আমি যদি 500 টাকায় কিনি, 520 টাকা করবো। আমাদের আসলে তৃণমূল পর্যায়ে এটা বলে লাভ নাই। যাদের গোয়াল আছে, যারা সিন্ডিকেট করতেছে তাদের স্কুপ নাই, আমরা বিক্রিও করতেছি। আমি বললাম যে আমরা সরাসরি কৃষকের কাছে ক্যাশ মেমো এবং তার মোবাইল নাম্বার সহ আমরা সার বিতরণ করতেছি। বাজার ঠিক রাখতে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তারা। ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে এবং আমাদের প্রত্যেক ডিলার পয়েন্টে আমাদের উপসহকারী বসে তাদের সার বিক্রি করছে এবং পাশাপাশি প্রত্যেক ডিলারকে আমরা নির্দেশনা দিচ্ছি যে ক্যাশ মেমো ব্যতীত কোনো সার বিক্রি করা যাবে না। যদি সারের দাম বৃদ্ধি হয় বাড়ছে উৎপাদন খরচ, ফলে আবাদ করে লাভের বদলে লোকসানের আশঙ্কায় কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজার নিরাপত্তায় বুধবার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব জানান তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। তাদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।
সভায় জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। বৈঠকে মাদক চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে চাল, সার পাশের দেশে পাচার হচ্ছে, আর সেসব দেশ থেকে আসছে মাদক। তো ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, বাট এখনও আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরেও আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এবার সাতক্ষীরার কলারোয়ায় নজর কাটছে সোনালী আঁশ পাটের তৈরি প্রতিমা। ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কলারোয়া উপজেলার মুরারিকাঠি পালপাড়া পূজা মণ্ডপে প্রতি বছরই প্রতিমা তৈরিতে থাকে ভিন্নতার ছোঁয়া। 2023 সালে চিনিগুড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছিলেন আয়োজকরা, আর এবার চমক দেখালেন সোনালী আঁশ পাট দিয়ে দুর্গা, কার্তিক, গণেশ সহ 12টি প্রতিমা তৈরি করে। প্রতিমার গায়ে রং তেমন একটা ব্যবহার করা হয়নি, তবুও পাটের সোনালী আভায় ঝলমল করছে মণ্ডপ। ব্যতিক্রমী আয়োজন দেখে উচ্ছ্বসিত দর্শনার্থী ও আয়োজকরা। পাটের ঠাকুর হয়েছে, সোনালী পাট দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। লোকজন আসবে, দেখবে, এখনই তো আসতেছে লোক দেখতে। ভিন্ন ধর্মী এবং মানুষের আকর্ষণীয় হয়ে ওঠে, তার জন্য মানুষ এখানে উৎসে আসে প্রতিমা দেখার জন্য। পাট দিয়ে একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা আসে আমাদের মাথায়। 4 শিল্পী 1 মাস অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে সার্থক করে তুলেছেন বলে জানান আয়োজক কমিটির সম্পাদক। আমাদের পূজা খরচ হবে প্রায় 3 লক্ষ টাকার মতো, আর শুধু প্রতিমা খরচই আমাদের 1,20,000 টাকা। আর এই প্রতিমা শেষ হওয়ার সাথে সাথেই এখন থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই প্রতিমা দেখার জন্য ভিড় জমাচ্ছে। আর আমরা আশা করছি পূজার সময় আরও অনেক পরিমাণ দর্শক সমাগম ঘটবে। এদিকে পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তো আমরা প্রত্যেকটা জায়গায় যেন একটা শান্তিপূর্ণ পরিবেশে হয়, এই জন্য যারা সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা মিটিং করেছি যে এটা যেন শান্তিপূর্ণ হয়, কোনো ধরনের অনভিপ্রেত কোনো ঘটনা যেন না ঘটে। 50 কেজি পাটের আঁশ দিয়ে এই 12টি প্রতিমা তৈরি করতে আয়োজকদের খরচ হচ্ছে 3 লাখ টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাধ্যমিক স্তরের নতুন বই ছাপানো নিয়ে শুরু হয়েছে জটিলতা। বিতর্কের পরও জুলাই গণহত্যার আসামি সহ আওয়ামী লীগ নেতাদের অনেক প্রতিষ্ঠানই কাজ পাচ্ছে। এসব অভিযোগে নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। এনসিটিবি অবশ্য বলছে তাদের কাজে স্বচ্ছতা আছে, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। আগামী বছরের জন্য 31 কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলেও মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইয়ের বাতিল করা হয় দরপত্র। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিসহ অনিয়মে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠানের কাজ বাদ দিতে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। পুনঃ দরপত্রে আবারও এসব প্রতিষ্ঠান কাজ পাওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। এসব কারণে নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। দরপত্রের শর্ত এমনভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানই বিশেষ সুযোগ পায় বলেও অভিযোগ এসেছে। এনসিটিবি বছরের শুরুতে একটা সুন্দর পরিকল্পনা দিয়েছিল, একটা ক্যালেন্ডার করছিল কোন কাজটা কীভাবে করবে, সেই অনুযায়ী কাজ করতে পারতেছে না এনসিটিবি। এতে মন্ত্রণালয়ের অনুমোদনের ব্যাপার আছে, আরও আনুষঙ্গিক বিষয় আছে, বা এনসিটিবি তার শখ অনুযায়ী কাজ এগিয়ে নিতে পারছে না, এই কথাটা সত্য। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের কাজ পাওয়া দুঃখজনক মন্তব্য করে শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবিতে ফ্যাসিবাদের সুবিধাভোগী অনেক কর্মকর্তা এখনও আছেন। তারাই এই কৃত্রিম সংকট তৈরি করেছে যাতে শিক্ষার্থীরা বই নির্দিষ্ট সময়ে না পায়। সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোতেই এখনো ফ্যাসিবাদের দোষর হয়ে গেছে, এবং আমরা আমাদের বিভিন্ন কাজ করতে যে প্রতিটা জায়গায় আমরা দেখেছি যে সেই আগের মানুষগুলোই ঘুরে ফিরে সেই জায়গার মধ্যে আছে। এনসিটিবি বলছে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে, কারো বিরুদ্ধে অভিযোগ আসলে নেওয়া হবে ব্যবস্থা। আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত কিছু হয়ে থাকে আমাদের, ঠিক আছে। এখানে যত রকমের পার্টিসিপেশন যাই কিছু হয়ে থাকে সমস্ত কিছু আমাদের পিপিআর ফলো করেই আমরা এই কাজগুলিকে করছি।
শুধু এনসিটিবি নয়, শিক্ষা মন্ত্রণালয়েরও গাফিলতির কারণে বই ছাপানোর এই সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।